ইস্যুতে আজকে আপনাদের এই আলোচনা। ভারতের জাতীয় কংগ্রেসের দুর্নীতি নিয়ে বিরাতুন্দির আগে যিনি পূর্ববর্তী বক্তা তিনি বলছিলেন, তির্যক মন্তব্য করলেন। তো ওনার একটু জানিয়ে রাখি যে এই কলজি ব্যাপারে যে জাতীয় কংগ্রেসের দুর্নীতির একটা লেবেল ওনার গায়ে লেগেছিল, সেই কলজিতে বাজপেয়ীর মন্ত্রিসভায় দিলীপ রয় তিনি 3 বছরের জেল খেটেছিলেন। এক, ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন একদম তখন ওইখানে ওপি সাইনির একটা 1552 পাতার একটা অবজারভেশন ছিল, সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাজ। সেখানে বলেছিল এই যে দুর্নীতি এটা এবং কাল্পনিক, এবং ডক্টর মনমোহন সিং যখন এই দুর্নীতির প্রশ্ন সামনে আসে তখন ওনার মন্ত্রিসভায় যারা যারা ছিলেন, রাজা থেকে শুরু করে কালিমজি থেকে শুরু করে প্রত্যেককে কিন্তু জেলে দিয়েছিল। উনি একবারও বলেননি যে কালিমজি বা আপনার এই রাজাকে টার্গেট করা হচ্ছে। এবার দেখুন, দুর্নীতির ধারক বাহক যদি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কোনো রাজ্যের হন, তাহলে তো দুর্নীতি তার নিচু লেভেলে হবে। আপনার মনে আছে 2016 সালে যখন নারদায় এই কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায় থেকে শুরু করে ববি হাকিমরা টাকা নিল, ববি হাকিম ধরা পড়লো, তখন ববি হাকিমকে প্রশ্ন করেছিল বিবেকানন্দ পার্কের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ববি হাকিমকে টাকা নিতে দেখা গেছে, আপনার বক্তব্য কি? মমতা বন্দ্যোপাধ্যায় অর্থহীন ভাষায় বললেন যে আমি জানতাম না ববি টাকা নিয়েছে, ববি দুর্নীতি করেছে। যদি দুর্নীতি করতো তাহলে ববিকে টিকিট দিতাম না, টিকিট দিয়ে দিয়েছে, এখন কিছু করার নেই। তবে ববি যদি জিতেও আসে, ববিকে আমি মন্ত্রিসভায় নেবো না এবং ববির বিরুদ্ধে আমি ব্যবস্থা নেবো। কিন্তু আজকে কি দেখছি, আজকে ববি হাকিম সেই মন্ত্রিসভায় আলো করে বসে আছেন এবং সেকেন্ড ইন কমান্ড বলতে গেলে, এবং কলকাতা পুরসভার মেয়র। আমরা ভেবেছিলাম সৌগত রায় এই কাকলি ঘোষ দস্তিদারকে উনি শোকজ করবেন বা তার বিরুদ্ধে পদক্ষেপ করবেন, বা যতক্ষণ তার বিরুদ্ধে নারদার মামলা চলছে ততক্ষণ তাদেরকে কোন রকম ইলেকশনে বা কোনো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে দেবেন না। কিন্তু আমরা দেখলাম কি আজও কাকলি ঘোষ দস্তিদার এবং সৌগত রায় তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন দমদম এবং বারাসাত কেন্দ্র থেকে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখুন, অনুব্রত মণ্ডল, পার্থ চ্যাটার্জি, বালুদা মানে হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ শাহজাহানকে যখন ইডি ধরতে গেল, এটা কিন্তু কোর্টের নির্দেশে ধরতে গেল। এই কোর্টের নির্দেশে ধরতে যাওয়ার সময় আপনি দেখবেন যখন ইডির অফিসিয়ালসরা মার খেললো, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বললেন শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে। তা যিনি দুর্নীতির ধারক বাহক এবং যিনি 25-75 দেন, তা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টার্গেট করা হয়েছে, এটা খুব স্বাভাবিক অর্থে বলবেন। এবং অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে বাঁচানোর জন্য উনি নানাভাবে নানা সময় নানা কথা বলেছেন। কখনো বলেছেন অক্সিজেন কম, কখনো বলেছেন অনুব্রতকে শেষ করা চক্রান্ত হচ্ছে, অনুব্রত খুব ভালো সংগঠক। আর আমার পূর্ববর্তী মানে প্রথম যিনি বক্তা তিনি কেজরিওয়ালের সম্পর্কে বলছিলেন। কেজরিওয়াল সম্পর্কে আমি একটু ওনাকে জানিয়ে রাখি যে কেজরিওয়াল সম্পর্কে বলতে গেলে কেজরিওয়ালের দুর্নীতি কিন্তু এখনো বিচারাধীন বিষয়। এই বিচারাধীন বিষয়কে এখনো তাড়াতাড়ি ভাবলে চলবে না। আপনাকে বুঝতে হবে এই কেজরিওয়ালের ঘটনা কি। কেজরিওয়ালের ঘটনা হচ্ছে অরবিন্দ ফার্মা, আজকে অরবিন্দ ফার্মা যে টাকা দিয়েছে 52 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে, সে অরবিন্দ ফার্মা 10-11-2022 সালে গ্রেপ্তার করে ইডি এবং 15-11-2022 সালে তাকে রিলিজ দেয় কোর্ট তার শারীরিক কারণে, এবং সেখানে ইডির পাবলিক প্রসিকিউটর কোন রকম অবজেকশন জানায় না, তার কারণ তার হেলথ ইস্যু নিয়ে। কিন্তু আমরা কি দেখলাম যে এই 10-11-2022 থেকে 15-11-2022 মধ্যে এই পি শরৎচন্দ্র রেড্ডি, যিনি ওয়ান অফ দ্য ডিরেক্টর এবং এই অরবিন্দ কেজরিওয়ালের কেসে উনি রাজসাক্ষী বা অ্যাপ্রুভার হয়েছেন, তিনি 5 কোটি টাকা দেন এবং পরবর্তীকালে 52 কোটি টাকা দেন হচ্ছে ইলেকট্রাল বন্ডে ভারতীয় জনতা পার্টিকে। অতএব আজকে আমরা পরিষ্কার বুঝতেই পারছি যে কিভাবে কেজরিওয়ালকে শুধু এই বিজেপির বিরুদ্ধাচরণ করার জন্য, বিজেপির বিরুদ্ধে বলার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তো শিবরাজ সিং চৌহানকে আমরা গ্রেপ্তার হতে দেখি না, আমরা তো নারায়ণ নারেকে গ্রেপ্তার হতে দেখি না, আমরা তো বসুন্ধরা রাজেকে গ্রেপ্তার হতে দেখি না। আমরা অজিত পাওয়ারের নামে 70,000 কোটি টাকার শেষ দুর্নীতির কেলেঙ্কারি, সেই 70,000 কোটি টাকা যখন শেষ দুর্নীতির কেলেঙ্কারি কাছে আসে, তখন অজিত পাওয়ারের নামে নরেন্দ্র মোদী কি বলেছিল, চাক্কি পিসেঙ্গি। এই অজিত পাওয়ারকে আজকে কি করেছে, উপমুখ্যমন্ত্রী করেছে। এবং অজিত পাওয়ারকে শুধু উপমুখ্যমন্ত্রী করেননি, একটা সময় নরেন্দ্র মোদী এনসিপি কে নিয়ে বলেছিল ন্যাশনাল করাপ্ট পার্টি। সেই ন্যাশনাল করাপ্ট পার্টির নেতাদের আজকে উনি দলে নিয়েছে এবং দলে নিয়ে তাদেরকে কাউকে রাজ্যসভায় মেম্বার করেছেন, কাউকে উপমুখ্যমন্ত্রী করেছেন। এটা যদি আপনি খুব ভালো করে দেখেন, হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে 10 কোটি টাকার অভিযোগ কি না, ক্রেডিট লিঙ্ক
আপনার নরেন্দ্র মোদীর যে কৃষি প্রকল্প আছে, যে কৃষি সংকল্প প্রকল্প, সেখানে যে ভর্তুকির টাকা তিনি তার মিসেসের অ্যাকাউন্টে হেমন্ত বিশ্ব শর্মা দিয়ে দেন। আমরা দেখেছি কি শুভেন্দু অধিকারী কি করলো, নারদায় টাকা নিল, স্টিং অপারেশনে ধরা পড়লো, শঙ্কুদেব পান্ডা স্টিং অপারেশনে ধরা পড়লো, তারপরেও আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টি তাকে এখন বিরোধী দলনেতা করে দিয়েছে। মানুষ আপনাকে ভোটে জেতায়, কিন্তু বিরোধী দলনেতা কিন্তু দল করে। আমি লাস্ট এক লাইন বলে শেষ করব। আসলে দুর্নীতির ধারক আর বাহক যদি নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায় হয়, তাহলে নিচুর তলায় তারা দুর্নীতি করবে, এটা খুব স্বাভাবিক চিত্র। কিন্তু বিজেপির অ্যাম্বিশন ইলেকশন আর করাপশন, এটা নিয়ে বিজেপি চলছে। আর মীরাতন্দি মিলেমিশে কাজ করার কথা বলছিল, তৃণমূল কংগ্রেস তো মিলেমিশে চুরি করে, বালি চুরি, কয়লা চুরি, খাদ্য চুরি, শিক্ষা চুরি, সমস্ত চুরিই তো করে। আপনার মনে আছে রাজীব ব্যানার্জি যখন নির্বাচনের আগে, উল্টো দিকেরটা যদি হতো যে মিলেমিশে চুরি নয়, মিলেমিশে যদি ভালো কাজ করা যেত, সেটা হয় না কেন? আমাদের প্রশ্ন। মুখ্যমন্ত্রী যে নেত্রীকে পাঠিয়েছিল, সেই নেত্রী বলেছে 25 তোমরা রেখে দিয়ে 75 দাও। তাহলে 25 আর 75 হিসেব দেওয়ার পরও মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না, তাকে দল থেকে কোনো সাসপেন্ড করে না, শোকজ করে না। তার মানে কি এটা আমরা ধরে নেবো না যে মুখ্যমন্ত্রী এই 25-75 তথ্যেই বিশ্বাসী, তাই আজকে দুর্নীতি আজকে আকাশ ছোঁয়া হয়েছে? আজকে ভারতবর্ষে এত বড় শিক্ষা চুরির পরেও যারা বড় বড় মন্ত্রী এমএলএ তারা জেলে যাচ্ছে, তাও মুখ্যমন্ত্রী দেখুন তাদেরকে কিভাবে প্রোটেক্ট করছে, তাদের বিরুদ্ধে তাদের পক্ষে কিভাবে কথা বলছে। এটা শুধু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মনে হয় ওনার পক্ষে এটা সম্ভব। আপনার মনে আছে রাজীব ব্যানার্জি যখন 2021 সালে উনি বিজেপিতে গেলেন, সব্যসাচী দত্ত বিজেপিতে গেলেন, একের পর এক নেতা বিজেপিতে গিয়েছিল ওয়াশিং মেশিনে শুদ্ধ হতে। এই রাজীব ব্যানার্জি সম্পর্কে কি বলেছিল মুখ্যমন্ত্রী? বলেছিল রাজীব ব্যানার্জি বন দপ্তরে অনেক দুর্নীতি করেছে, জলসম্পদে অনেক দুর্নীতি করেছে, দুবাইয়ে টাকা খাটে, গড়িয়াহাটে 4টে বাড়ি। তারপরে আমরা কি দেখলাম, কিছুদিন পর রাজীব ব্যানার্জি আবার চলে এলেন তৃণমূল কংগ্রেসে, উনি আবার আলোকিত করে বসে থাকলেন। আজকে ত্রিপুরার অবজারভার নিয়োগ হয়েছে। সব্যসাচী দত্ত সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, যে সল্টলেকের বুকে একটা ইট পাততে গেলে সব্যসাচী ট্যাক্স দিতে হয়, সব্যসাচী ট্যাক্স নেয়। সব্যসাচী চলে গেছে, বাঁচা গেছে, দল পবিত্র হয়েছে। সেই সব্যসাচী আবার যখন দলে ফিরলো, তাকে বিধাননগর মেয়র পরিষদের সদস্য করা হলো এবং তাকে চেয়ারপারসন করা হলো। আসলে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেস একে অপরের পরিপূরক দুর্নীতির স্বার্থে। আসলে আমি আপনাকে বলি, রূপমদা একটা হিসেব দিয়েছিল, আমার কাছে যে হিসেব আছে, রূপমদার কাছে সেই হিসেব হয়তো নেই, বা রূপমদা হয়তো সেই হিসেব আমার দেওয়ার পর হয়তো রূপমদা আর একবার দেখে নেবেন, যে 22-23 অর্থবর্ষে তৃণমূল কংগ্রেস পেয়েছে 548 কোটি টাকা, আর ইলেকট্রাল বন্ড থেকে তারা পেয়েছে 528 কোটি টাকা। ইলেকট্রাল বন্ডের এত বড় দুর্নীতি প্রথম স্থান কাদের আছে? প্রথম স্থান হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জুমলা পার্টি, আর দ্বিতীয় দলকে টাকা মারার পার্টি, তার নাম হচ্ছে তৃণমূল পার্টি। অতএব এই তৃণমূল আর বিজেপি ফার্স্ট আর সেকেন্ডে হয়েছে। আমি আপনাকে বলি, তৃণমূল কংগ্রেস যদি সত্যি দুর্নীতির বিরুদ্ধে বা ভারতীয় জনতা পার্টি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করত, যারা দুর্নীতি করার পর কংগ্রেসের যার কথা বলছিল নবীন জিন্দাল আজকে ভারতীয় জনতা পার্টির নেতা, ভারতীয় জনতা পার্টিতে বসে আছে। অশোক চৌহানের বিরুদ্ধে ভারতীয় নরেন্দ্র মোদী কি বলেছিলেন, যে আদর্শ হাউজিং সোসাইটি, মানে হচ্ছে কার্গিল যুদ্ধের পর কার্গিল শহীদদের বিরুদ্ধে পক্ষে একটা ভালো আদর্শ হাউজিং সোসাইটি তার পরিবারের জন্য উৎসর্গ করা হয়েছিল। সেখানে প্রায় 3000 ফ্ল্যাট ছিল, সেই 3000 ফ্ল্যাটের মধ্যে 13,000 ফ্ল্যাট অশোক চৌহান এবং তার সাঙ্গপাঙ্গ এবং পরিবাররা তারা নিয়েছে। এবং আপনি দেখুন, এই যে বিভিন্ন সময় আমরা কি দেখছি, এই যে সরকারি প্রকল্পগুলোকে তারা আদানি আম্বানিকে বিক্রি করে দিচ্ছে। আদানি আম্বানিকে বিক্রি করতে গেলে আপনাকে সিবিসি, সেন্ট্রাল ভিজিলেন্স রুল আপনাকে ফলো করতে হবে। সেন্ট্রাল ভিজিলেন্স রুল কি বলছে? সেখানে বলছে 5 লাখ টাকার উপরে যে কোনো টেন্ডার আপনাকে যদি করতে হয়, তাহলে আপনাকে ওপেন টেন্ডার কল করতে হবে, এবং টেন্ডারে যে L1 হবে, মানে লোয়েস্ট ওয়ান হবে, তাকে আপনাকে টেন্ডার দিতে হবে এবং টেন্ডার তাকে পেতে হবে। কিন্তু আমরা দেখছি এখানে কোনো টেন্ডারিং হচ্ছে না। টেন্ডার ছাড়াই আদানি আম্বানির গোষ্ঠী এবং মোদির সহযোগী যারা গোষ্ঠী পেয়ে যাচ্ছে। আমরা দেখেছি এটা বারবার হচ্ছে। খুব আমি আর একটা ছোট্ট আপনাকে এক্সাম্পল দিই। ধরুন একটা মানে সকাল 12টার সময় টেন্ডারে লাস্ট আপনাকে ফেলতে হবে টেন্ডার, থ্রু আপনি মেল ফেলতে পারেন বা থ্রু ইন্টারনেট ফেলতে পারেন।
আপনি লাস্ট বিট যখন দিচ্ছেন 12:05 তখন 12:05 আপনি ফেলতে পারছেন না, এই নিয়ে একটা সুপ্রিম কোর্টে মামলাও হয়েছিল। 12:05 দেখাচ্ছে আপনাকে যে আপনি আর ফেলতে পারছেন না, টেকনিক্যাল ফল্ট। অলরেডি ভারতীয় জনতা পার্টির ওই মন্ত্রকের নেতা এবং মন্ত্রীরা ঠিক করে নিয়েছে যে কাকে টেন্ডার পাওয়াবে। ওরা 11:30টার পর থেকেই 12টা অবধি তারা কিছুতেই আপনাকে আর টেন্ডার ফেলতে দেবে না, আপনি লাস্ট বিট যতই দিন। আপনি তো দেখতে পাচ্ছেন অনলাইন যাচ্ছে, কেউ যদি 5.75 দেয়, আপনি 5.71 দিলে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের উচিত যে লোয়েস্ট বিট দেবে তাকে দেবার। কিন্তু আমরা কি দেখছি, যে লোকটা 5.75 দিচ্ছে সেই লোকটা বিট পাচ্ছে, যে লোকটা 5.71 দিচ্ছে সেই লোকটা বিট পাচ্ছে না। অতএব এর থেকে পরিষ্কার হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেস দুর্নীতি একে অপরের পরিপূরক। তারা দুর্নীতি মুখ্যমন্ত্রী এবং দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী ভারতবর্ষের একজন সম্পদ লুটছে আর একজন পশ্চিমবঙ্গের সম্পদ লুটে খাচ্ছে। বেশ, আমাদের বোধহয় এই